ওকে ফাইন, আমরা তাহলে স্টার্ট করি। হ্যাঁ, ঠিক আছে। কি ভয়েস কি ক্লিয়ার আছে? স্ক্রিনটা দেখা জি যাচ্ছে? স্যার। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। আজকে তো প্রথম ঈদ ক্লাস। মোবারক স্যার। থ্যাংক ইউ। আজকে আমরা যে স্যার পাবলিক ভালো ফাইন্যান্স। আছেন আপনি? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবার অবস্থা কি? স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো। Great. আচ্ছা, তাহলে এবার তো আগে থেকে অনেক ছুটি ছিল, বাট ঈদের পরে ছুটিটা এখনো ছুটি, বাট অনলাইনে যেহেতু ক্লাস, তাহলে আবার পড়াশোনা স্টার্ট আজকে থেকে নতুন করে। আমরা আজকে আমরা পাবলিক ফাইন্যান্সের যে বলেই দেওয়া হয়েছে আগে, যে চ্যাপ্টার 3। হুম, চ্যাপ্টার 3 মধ্যে ছিল এক্সটার্নালিটিস আর মার্কেট ফেইলুর, কোস থিওরেম আর পিগুবিয়ান ট্যাক্স। এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, মার্কেট ফেইলুর বলতে বোঝানো হচ্ছে যে আমরা সাধারণত যে ইকোনমিক্সে, যে মাইক্রো ইকোনমিক্সে যে পড়ে আসছি, পেরিটো এফিসিয়েন্সি বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, যে কনজিউমার এবং প্রডিউসারের মধ্যে যে বার্গেনিং হয়, বার্গেনিং এর ফলে যে প্রাইসটা এবং কোয়ান্টিটিটা ফিক্সড হয়, সেটাই হচ্ছে স্যার মার্কেট। স্ক্রিনে তো স্লাইড আসেনি। স্লাইড নাই? না স্যার, জুমের কিছু একটা দেখাচ্ছে। এখন কি আসছে? হ্যাঁ স্যার, এখন জি স্যার আসছে। আসছে। আচ্ছা, সরি। আচ্ছা, তাহলে পরে আমরা দেখবো যে ওই পারফেক্ট মার্কেট কম্পিটিশনের মধ্যে যে ইকুইলিব্রিয়াম যে প্রাইস বা কোয়ান্টিটি, আসলে সবসময় তো মার্কেটটা পারফেক্টলি কম্পিটিটিভ থাকে না। হ্যাঁ, এর অনেকগুলা কারণ থাকে। যখনই পারফেক্ট কম্পিটিশন থাকে না, তখন এই সিচুয়েশনকে বলা হচ্ছে মার্কেট ফেইলুর। ঠিক আছে, অর্থাৎ মার্কেটটা ফেল, অর্থাৎ প্রডিউসার বা কনজিউমারের বিহেভিয়ারের মধ্যে যে মার্কেটের ইকুইলিব্রিয়াম বা কোয়ান্টিটি এটা ফিক্সড না হয়ে থার্ড পার্টির কোনো ইন্টারভেনশন থাকে মার্কেটের মধ্যে। তো এইরকম একটা সিচুয়েশনকে বলা হচ্ছে মার্কেট ফেইলুর। তো এই মার্কেট ফেইলুর ফেল করার অনেকগুলা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে এক্সটার্নালিটিস। ঠিক আছে, তো এখন আজকে আমরা এখানে দেখার চেষ্টা করব এক্সটার্নালিটি জিনিসটা কি, এক্সটার্নালিটির ইফেক্টের ফলে মার্কেটে কি ধরনের প্রবলেম তৈরি হয়, আর এক্সটার্নালিটিস থাকলে এখান থেকে কিভাবে সলিউশন পাওয়া যায়। হ্যাঁ, মার্কেটটা যখন ফেল করে, অর্থাৎ কনজিউমার এবং প্রডিউসারের মধ্যে যখন অন্য কিছু থাকে, পরে থার্ড পার্টি ইন্টারভেনশন থাকে, তাহলে মার্কেটটাকে কিভাবে আবার নরমালাইজ করা যায়। আর পাবলিক গুড গুলা কি, এটা বোধহয় একটা চ্যাপ্টারে পড়ানো হয়েছে, তাই না? আমরা আবার একটু ডিটেল মানে শর্ট সংক্ষেপে দেখার চেষ্টা করব। আর কিছু অ্যাসিমেট্রিক ইনফরমেশনের প্রবলেমের কারণে মার্কেটটা ফেল করে, অর্থাৎ ইনফরমেশন যে রিলেটেড যে প্রবলেমগুলো, ওগুলো আমরা দেখার চেষ্টা করব। আর মার্কেটে যখন ফেল করে, অর্থাৎ যখন প্রডিউসার এবং কনজিউমার তারা যখন মার্কেটে কে নরমালাইজ করতে না পারে, তখন গভর্নমেন্ট যদি মার্কেটে ইন্টারভেন করে, তাহলে কি ধরনের প্রবলেম তৈরি হয়, বা সরকার যদি হস্তক্ষেপ করে বাজারটাকে ঠিক করার জন্য, অ্যাবনরমালিটি থেকে নরমালিটি আনার জন্য, তাহলে কি কি প্রবলেম অ্যারাইজ করে, তো আমরা এক এক করে জানার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো থেকে প্রথমে আসি আমরা মার্কেট ফেলিউর কি। হ্যাঁ, a market failure is a situation in which the individual hands pushes in such a way that individual decisions do not lead to social desirable outcome। অর্থাৎ মার্কেট ফেলিউর হচ্ছে এমন একটা অবস্থা যখন প্রডিউসার এবং কনজিউমারদের হাতে মার্কেটের কন্ট্রোলটা থাকে না। ঠিক আছে, আমরা তো নর্মালি সাধারণত কি শিখছি মাইক্রো ইকোনমিক্সে, পারফেক্ট মার্কেট কম্পিটিশনের মধ্যে প্রাইস এবং কোয়ান্টিটিটা কিভাবে ফিক্সড হয়, এটা কি গভর্নমেন্ট ফিক্স করে দেয়, নাকি কনজিউমার এবং প্রডিউসারের তাদের বার্গেনিং বা কম্পিটিশনের মধ্যে দিয়ে ফিক্সড হয়? স্যার কনজিউমার এবং প্রোডিউসারের প্রডিউসার, বার্গেনিং হ্যাঁ, এর তাহলে এটা মাধ্যমে। হচ্ছে পারফেক্ট মার্কেট কম্পিটিশনের ক্যারেক্টারিস্টিক্স। তো এটা হচ্ছে নর্মাল সিনারিও। তো এই ধরনের সিনারিও গুলো কখন ঘটে না, যখন এই ধরনের সিনারিওটা ঘটবে না, অর্থাৎ প্রডিউসার এবং কনজিউমারের হাতে মার্কেটের পাওয়ারটা বা কন্ট্রোলটা থাকবে না, সেই ধরনের সিচুয়েশনকে কি বলা হচ্ছে, মার্কেট ফেইলুর। ঠিক আছে, এবং এই মার্কেট ফেইলুর হওয়ার কারণগুলো হচ্ছে, প্রথম কারণ হচ্ছে এক্সটার্নালিটিস থাকবে। আমরা জানার চেষ্টা করবো এক্সটার্নালিটিস জিনিসটা কি। আর যেই গোর্স গুলা পাবলিক গোর্স, ওই ধরনের ওই পাবলিক গোর্স রিলেটেড মার্কেটের মধ্যে মার্কেটটা ফেল করে। আরেকটা হচ্ছে ইমপারফেক্ট ইনফরমেশন বা অ্যাসিমেট্রিক ইনফরমেশন, অর্থাৎ এই বাজার সম্পর্কে সবার সমান ধারণা নেই। আমরা পারফেক্ট মার্কেট কম্পিটিশনের মধ্যে অ্যাজাম্পশন গুলো কি ছিল, গুডস আর আইডেন্টিক্যাল, নো ব্যারিয়ার টু এন্ট্রি, পারফেক্ট ইনফরমেশন, এই ধরনের অ্যাজাম্পশন ছিল না পারফেক্ট মার্কেট জি স্যার। কম্পিটিশনের। তো এই পারফেক্ট মার্কেট কম্পিটিশনের যে অ্যাজাম্পশন গুলো ছিল, এগুলোর ভায়োলেশন ঘটলে মার্কেটটা ফেল করে। আচ্ছা, গভর্নমেন্ট ফেইলুর হচ্ছে, এখন এই ধরনের মার্কেট যখন ফেল করে, তখন গভর্নমেন্ট যদি মার্কেটটাকে নরমাল করার জন্য বা ভালো কারেক্ট করার জন্য গভর্নমেন্ট যখন কোনো পদক্ষেপ নিতে থাকে, তখন মার্কেটের অবস্থা আরো খারাপ হয়ে যায়।
এই ধরনের একটা সিনারিও বলা হয়েছে। তো এটা আমরা দেখবো এগুলো। হ্যাঁ, মার্কেট ফেলিউর কি বোঝা গেল? জি স্যার। যখন প্রডিউসার এবং কনজিউমারের হাতে যখন মার্কেটের কন্ট্রোলটা থাকবে না, এই ধরনের একটা সিচুয়েশনকে বলা হচ্ছে মার্কেট ফেইলুর। আর এই মার্কেট ফেইলুরের কারণগুলো কি? একটা কারণ হচ্ছে এক্সটার্নালিটিস, পাবলিক গুডস এন্ড ইমপারফেক্ট ইনফরমেশন। এগুলো আমরা ওয়ান বাই ওয়ান জানার চেষ্টা করবো। তাহলে আমরা নেক্সট যাই। হ্যাঁ, ঠিক আছে, এইটুকু পর্যন্ত। জি জি স্যার। স্যার। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা জানার চেষ্টা করি এক্সটার্নালিটিস জিনিসটা কি। হ্যাঁ, এখানে ডেফিনিশনে বলা হচ্ছে যে এক্সটার্নালিটিস আর দ্য ইফেক্ট অফ আ ডিসিশন অন এ থার্ড পার্টি দ্যাট আর নট টেকেন ইনটু অ্যাকাউন্ট বাই দ্য ডিসিশন মেকার। এক্সটার্নালিটি হচ্ছে যে এমন একটা অবস্থা যে আমি একটা কাজ, ঘটনা বা একটা কোনো কাজ করি নাই, বাট ওটার ফলটা আমাকে ভোগ করতে হইতেছে। এটার নামই হচ্ছে এক্সটার্নালিটিস। মানে ইনসেনটিভ বলা হয়, বোনাস বা এই টাইপের কিছু। মানে ইকোনমিক্স এর সেন্সে হচ্ছে যে আমি একটা কাজ করি নাই, বাট ওই কাজের ফলটা আমার উপর আমি ভোগ করতে পারি। সেটা দুই ভাবে হতে পারে। সেই একটা ঘটনার ইম্প্যাক্ট আমার উপর পজিটিভলি পড়তে পারে, নেগেটিভলিও পড়তে পারে। অর্থাৎ এক্সটার্নালিটিস হচ্ছে যে আমি কোন একটা ঘটনার জন্য আমি দায়ী না, বাট আমি এটার ফল ভোগ করি। সেটা পজিটিভ বা নেগেটিভ দুইটাই হতে পারে। তো এই ধরনের সিচুয়েশনকে বলা হচ্ছে এক্সটার্নালিটিস। আর এক্সটার্নালিটিসটা দুই ধরনের হতে পারে, পজিটিভ এক্সটার্নালিটিস এন্ড নেগেটিভ এক্সটার্নালিটিস। নেগেটিভ এক্সটার্নালিটিস গুলো কি? occurs when affect are detrimental to others। অর্থাৎ এমন কোন ঘটনা যেটার জন্য কোনো ব্যক্তি দায়ী নয়, বাট তার উপর নেগেটিভ কোনো প্রভাব পড়তেছে। এই ধরনের সিচুয়েশনকে বলা হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটিস। এটার এক্সাম্পল গুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকার, যেমন যারা স্মোক করে আর যে নন স্মোকার। একজন নন স্মোকারের পাশে যদি যদি কেউ যদি স্মোক করতে থাকে, তাহলে যে নন স্মোকার সে কিন্তু এফেক্টেড হইতেছে, নেগেটিভলি এফেক্টেড হইতেছে। তো এই ধরনের সিচুয়েশনকে বলা হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটিস। ঠিক আছে, এটা আরেকটা হচ্ছে কার্বন মনোক্সাইড এমিশন। বেসিক্যালি হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠান যে অঞ্চল আছে, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক সে প্রোডাকশনের জন্য প্রচুর কার্বন এমিশন করে, কিন্তু পার্শ্ববর্তী যারা সেটেলার আছে বা ডিওয়েলার আছে, বসবাসকারী আছে, তারা কিন্তু ওই কার্বনটার ফলে এফেক্টেড হইতেছে। হ্যাঁ, নেগেটিভলি তাদের এয়ার কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, সুতরাং তাদের মানে বিশুদ্ধ বায়ু তারা পাচ্ছে না। তো এই কারণে কিন্তু নেগেটিভলি তারা কি হতেছে, এফেক্টেড হইতেছে। অথচ ওই আহ, এই ঘটনার জন্য কিন্তু তারা কেউই দায়ী নাই। এই শিল্প প্রতিষ্ঠান তাদেরও না, অন্য কেউ রান করতেছে, বাট এটার যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো, তো ওখানকার স্থানীয় যারা বাসিন্দা তারা ওটা দিয়ে নেগেটিভলি এফেক্টেড। ঠিক একইভাবে ওই যে বলা হচ্ছে যে নন স্মোকার একজন ব্যক্তি, কোন এক দুই বন্ধু দাঁড়ায় আছে পাশে, এখন হঠাৎ করে এক বন্ধু স্মোক করে, এখন হঠাৎ করে সে যখন স্মোক করতে থাকলো, তখন নন স্মোকার সে ব্যক্তি সে কিন্তু হইতেছে কি হইতেছে, এফেক্টেড হইতেছে নেগেটিভলি। অথচ নন স্মোকার সে কিন্তু এই ঘটনার জন্য দায়ী না। তো এটা হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটি। আর পজিটিভ এক্সটার্নালিটিস অনেক কিছুই আছে। পজিটিভ এক্সটার্নালিটিস এমন একটা ঘটনা যেটার জন্য কোনো ব্যক্তি দায়ী না, বাট সে এটা থেকে বেনিফিট পাচ্ছে। এরকম এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে এডুকেশন। শিক্ষাটা একটা পজিটিভ এক্সটার্নালিটিস। শিক্ষিত ব্যক্তি সোসাইটির মধ্যে অনেক বেশি কন্ট্রিবিউট করে। এখন একজন সোসাইটির মধ্যে যদি আনএডুকেটেড ব্যক্তিও থাকে, সে কিন্তু ওই শিক্ষার কি করতেছে, বেনিফিটটা পাচ্ছে। এই ধরনের সিচুয়েশন হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটিস। তো আরো উদাহরণ আমরা বলতে পারি, যেমন কারো হয়তো বা বাগান করার খুব ইচ্ছে, শখ আছে, বাট তার জায়গা জমি নেই বাগান করার। কিন্তু পাশের যে তার প্রতিবেশী, সে তার জায়গা জমি আছে, সে বাগান করলো। তো যার জায়গা জমি নেই তার কিন্তু ফুল গাছ বা বাগান করার বা বাগান দেখার একটা শখ আছে। তো পাশের প্রতিবেশী যখন সে বাগান করে, সে কিন্তু ওখান থেকে সৌন্দর্য বা সে কিন্তু তার অনেকটা চাহিদা মিটাইতে পারে ওই বাগান দেখে, তার মনের তৃপ্তি আসতে পারে বা তার ভালো লাগতে পারে। এই ধরনের সিচুয়েশন গুলো হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটিস। ঠিক আছে, এইগুলা এক্সটার্নালিটিস, পজিটিভ এক্সটার্নালিটিস, নেগেটিভ এক্সটার্নালিটিস, এই ঘটনাগুলো এগুলো কি ঠিক ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে এই এই এক্সটার্নালিটির কারণে মার্কেটটা ফেল করে। তো এগুলো আমরা একটু দেখবো যে কি কি ঘটনা বা কিভাবে হয়। এখানে বলা হচ্ছে when there are negative externalities the marginal social cost differ from the marginal private cost। বলছে যদি কোনো একটা প্রোডাক্টের যদি নেগেটিভ এক্সটার্নালিটিস থাকে, বা সোসাইটির মধ্যে এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো নেগেটিভ এক্সটার্নালিটিস, তো ওখানে হচ্ছে যে দুই ধরনের কস্ট আছে ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য। একটা হচ্ছে প্রাইভেট কস্ট। আমরা জানি যে সবকিছু কোনো কিছু প্রোডাকশনের জন্য কস্ট দরকার, তাই না? কস্ট ছাড়া কি প্রোডাকশন হয়? হয় না। তো যেই ধরনের গুডস গুলোর ক্ষেত্রে নেগেটিভ এক্সটার্নালিটিস আছে, তো ওখানে বলা হচ্ছে যে সোশ্যাল কস্ট এবং প্রাইভেট কস্ট দুটা ডিফারেন্ট। এগুলো আমরা দেখবো, সোশ্যাল কস্ট কি প্রাইভেট কস্ট কি কার্ভের মাধ্যমে। সাধারণত আমরা এখানে দুইটা টার্মস আসলো, একটা হচ্ছে প্রাইভেট কস্ট আর একটা হচ্ছে সোশ্যাল কস্ট। দ্য মার্জিনাল সোশ্যাল কস্ট ইনক্লুডস দ্য মার্জিনাল প্রাইভেট কস্ট and the cost of pollution।
এখন মার্জিনাল সোশ্যাল কস্টটা হচ্ছে যে এই যে প্রাইভেট কস্ট বলতে একটা প্রোডাক্ট জাস্ট প্রডিউস করার জন্য যেটুকু কস্ট তৈরি হয়। যেমন যদি উদাহরণটা আমরা বলি, যেমন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, যে এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করার জন্য যে কস্টটা হয় সেটা কি, এটা হচ্ছে প্রাইভেট কস্ট অনলি। কিন্তু এই যে গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করার ফলে এই গার্মেন্টস প্রোডাক্টের এই যে গার্মেন্টস এর যে গার্বেজ গুলা, তারা যে বায়ু বা এয়ার কোয়ালিটি যে দূষণ করতেছে, এটার জন্য একটা কস্ট আছে কিন্তু সোসাইটির মধ্যে, কারণ তারা দিন দিন এয়ার কোয়ালিটিটাকে দূষিত করে ফেলতেছে। তো এটার জন্য সোসাইটির মধ্যে এক ধরনের কস্ট তৈরি হয়েছে। সুতরাং প্রাইভেট কস্ট প্লাস এই যে তারা যে পলিউট করলো এনভায়রনমেন্টটা, এটার যে কস্ট, এই দুইটা কস্ট একসাথে যোগ করলে পরে আমরা কি পাইবো? সোশ্যাল কস্ট। সুতরাং প্রাইভেট কস্টের সাথে আমরা যদি পলিউটেড রিলেটেড আর অন্যান্য যে কস্ট আছে সেটাকে যদি যোগ করে দিই, তাহলে আমরা কি পাইবো? সোশ্যাল কস্ট পাইবো। স্যার পলিউটেড রিলেটেড যে কস্ট গুলো স্যার ওইগুলো কে বেয়ার করবে? না, এটাই তো প্রবলেম, যে হ্যাঁ এইগুলোকে কি, এগুলো একটু দেখবো, এগুলো এই সমস্যাগুলা আসলে এটা কে দেয়, আসলে কি যে প্রডিউসার সে কি দেয়, বা এটাকে কিভাবে কি করা যায়। হ্যাঁ, এই জন্যই ওই যে পিগুবিয়ান ট্যাক্স আছে আর একটা কোস থিওরেম নামে এক নামে কিছু পড়বো। হ্যাঁ, এটাই যে আসলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, কাকে বলা যায়। এখন যে প্রডিউসার যে ইন্ডাস্ট্রি ওনার আছে, তাকে কি বলে দিব যে তুমি যে পলিউট করতেছো, তো এটার জন্য তুমি পে করো। এখন এই যে পলিউশন মাত্রাটা কিভাবে নির্ধারণ করব, এগুলো সমস্যা। হ্যাঁ, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় আমরা এগুলো দেখবো নেক্সট। জি গুড কোশ্চেন। তো এই রিলেটেড কি আরো কোনো কারো কোশ্চেন আছে? আমরা যেটুকু আসলাম। না স্যার। আচ্ছা, তাহলে নেক্সট মুভ করি। হ্যাঁ, এই যে আমরা এখন দেখার চেষ্টা করি নেগেটিভ এক্সটার্নালিটিস থাকলে কি হয়। একটা ডায়াগ্রাম দেখানো হচ্ছে, ডায়াগ্রামের ভার্টিক্যাল লাইনে হচ্ছে কস্ট আর হরিজন্টাল লাইনে হচ্ছে মার্জিনাল সোশ্যাল বেনিফিট। ঠিক আছে, প্রাইস এন্ড বেনিফিট কস্ট। তো আমাদের ইনিশিয়ালি একটা ডাউনওয়ার্ড স্লোপ ডিমান্ড কার্ভ আর একটা সাপ্লাই কার্ভ। ডিমান্ড কার্ভকে বলা হচ্ছে মার্জিনাল সোশ্যাল কস্ট। ঠিক আছে, ভার্টিক্যাল লাইনে কোয়ান্টিটি দেখাচ্ছি আর ভার্টিক্যাল লাইনে আমরা প্রাইস দেখাচ্ছি, আর হরিজন্টাল লাইনে কোয়ান্টিটি যে কোনো একটা প্রোডাক্টের। আর একটা ডিমান্ড কার্ভ আছে ডাউনওয়ার্ড স্লোপ, এই ডিমান্ড কার্ভকে বলা হচ্ছে মার্জিনাল সোশ্যাল বেনিফিট। আর ব্ল্যাক কালারের একটা মার্জিনাল প্রাইভেট কস্ট আছে। ঠিক আছে, এটা ইনিশিয়ালি। তাহলে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে আমার ডিমান্ড কার্ভ, ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ এন্ড ব্ল্যাক কালারের যে আপওয়ার্ড স্লোপ মার্জিনাল প্রাইভেট কস্ট কার্ভ, তাদের মিটিং পয়েন্ট। এই মিটিং পয়েন্টে ইকুইলিব্রিয়াম রিস্টোর করছে। যখন ইকুইলিব্রিয়াম রিস্টোর করে তখন ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে P0 এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে Q0। এইটুকু ঠিক আছে? জি স্যার। এটা একটা নরমাল একটা ডিমান্ড সাপ্লাই এর। হ্যাঁ, ডিমান্ড কার্ভকে আমরা বলছি মার্জিনাল সোশ্যাল বেনিফিট, আর সাপ্লাই কার্ভকে বলা হচ্ছে যে ব্ল্যাক কালারের যে সাপ্লাই কার্ভটা আছে S0, এটাকে বলা হচ্ছে মার্জিনাল প্রাইভেট কস্ট। সুতরাং মার্জিনাল প্রাইভেট কস্ট কার্ভ এবং মার্জিনাল সোশ্যাল বেনিফিট কার্ভ যেখানে মিট করছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম। তো এই ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামে ওই প্রোডাক্টটার মার্কেট প্রাইস কত? P0 এবং কোয়ান্টিটি হচ্ছে Q0। ঠিক আছে, ঠিক আছে এটুকু। জি জি স্যার। স্যার। ওই ফ্যাক্টরিটার কথা বলি, হ্যাঁ গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলি। তো গার্মেন্টস ফ্যাক্টরিতে সাধারণত ইকুইলিব্রিয়াম রিস্টোর করলো এই P0 প্রাইস এবং Q0 কোয়ান্টিটি। বাট দেখা গেল এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা যে এই যে প্রোডাকশন করতেছে, এনভায়রনমেন্টকে পলিউট করতেছে, এই এনভায়রনমেন্ট পলিউশনের কস্টটা কি করা নাই, ইনক্লুড করা নাই তাদের প্রোডাকশনের মধ্যে। ঠিক আছে, কারণ কোনোভাবে যদি এই যে তারা যে পলিউট করতেছে এনভায়রনমেন্টটা, এই কস্টটাকে যদি অ্যাসাইন করে দেয়া যায় বা এই কস্টটাকে যদি অ্যাড করা হয় প্রোডাকশন কস্টের সাথে, তাহলে তার কি কস্ট বেড়ে যাবে না আরো? পলিউশনের জন্য যদি গভর্নমেন্টকে তাকে বা অন্য কোনো কাউকে যদি তাকে পে করতে হয় ওই ইন্ডাস্ট্রি ওনারকে, তাহলে কি তার কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেল না? জি স্যার। যদি কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায় তাহলে কি হয়? সাপ্লাই কার্ভ শিফট করে কোথায়? আপে শিফট করে যায় না? নরমাল সিনারিও। হ্যাঁ, যদি পরে এখানে যদি পলিউশন কস্টটাকে ইনক্লুড করা হয় তার মার্জিনাল প্রাইভেট কস্টের সাথে, তাহলে তার কস্ট বেড়ে যায় এবং কস্ট বেড়ে যাওয়ার ফলে তার নতুন কস্ট কার্ভটা কি আসে? এই রেড লাইন S1 একটা
মার্জিনাল সোশ্যাল কস্ট বলা হচ্ছে, তার কস্টটা বেড়ে যাওয়ার ফলে কস্ট কার্ভটা সে আপে শিফট করে গেল। এখন এই যে রেড লাইনের যে S1 কার্ভটা, একে বলা হচ্ছে মার্জিনাল সোশ্যাল কস্ট। তো এই মার্জিনাল সোশ্যাল কস্টের মধ্যে কি আছে? প্রাইভেট কস্ট প্লাস পলিউশন রিলেটেড আদার্স কস্ট। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এই যে মার্জিনাল সোশ্যাল কস্টটা প্রাইভেট কস্টের চেয়ে কি বেশি। ঠিক আছে, জি স্যার। তাহলে সোসাইটির জন্য ডেজারেবল কোনটা, মানে সোসাইটির ইকুইলিব্রিয়াম কোন পয়েন্টে হইব? সোসাইটিতে বা একটা রাষ্ট্রের জন্য বা এফিশিয়েন্ট ইকুইলিব্রিয়াম কোনটা? যেটা হবে সোশ্যাল মার্জিনাল কস্ট প্লাস মার্জিনাল বেনিফিট, ওই জায়গায় তো ইকুইলিব্রিয়াম, সোসাইটিতে ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এখানে দুটো ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইকুইলিব্রিয়াম, যেটাতে প্রথম যে পয়েন্টটাতে বলা হয়েছিল যে ডিমান্ড কার্ভ প্লাস ব্ল্যাক লাইনের যে সাপ্লাই কার্ভ, তো ওখানে ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল P0 এবং কোয়ান্টিটি ছিল Q0। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিসিশন। বাট সোসাইটির জন্য ডেজারেবল আউটকাম বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা? সেটা হচ্ছে ডিমান্ড কার্ভ প্লাস রেড লাইনের যে সাপ্লাই কার্ভটা আছে তাদের মিটিং পয়েন্ট। তো এই মিটিং পয়েন্টে ইকুইলিব্রিয়াম প্রাইস কত? P1, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত? Q1। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে সোসাইটির জন্য যেটা ভালো বা এফিশিয়েন্ট, সেই এফিশিয়েন্ট কোয়ান্টিটি কত? Q1। আর ইন্ডিভিজুয়াল যখন ডিসিশন নেয় এনভায়রনমেন্টকে পলিউট করে, তখন প্রোডাকশন কত হয়? Q0। অর্থাৎ প্রোডাকশন কি হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। যখন ইন্ডিভিজুয়াল যখন ডিসিশন নেয়, অর্থাৎ এনভায়রনমেন্টকে পলিউট করে তারা যখন কোনো কিছু প্রোডাকশন করে, তখন তারা কি করে? বেশি উৎপাদন করে। আর সোসাইটির জন্য ডেজারেবল প্রোডাকশন কতটুকু? Q1 পরিমাণ। বাট সোসাইটিতে প্রডিউস হইতেছে কতটুকু পরিমাণ? Q0 পরিমাণ। বাট সোসাইটির জন্য ডেজারেবল আউটকাম বা প্রোডাকশন কতটুকু হলে ভালো হইতো? Q1 পরিমাণ। তাহলে অতিরিক্ত যে এই প্রোডাকশনটুকু বেশি হয়ে গেল, এই প্রোডাকশনটুকু কিভাবে কমানো যায় বা কেন হইলো, এগুলো আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, সোসাইটির জন্য এখানে ডেজারেবল আউটকাম হচ্ছে Q1, বাট এখানে প্রোডাকশন হচ্ছে কত? Q0 পরিমাণ। অর্থাৎ বেশি প্রোডাকশন হইতেছে। বেশি প্রোডাকশন মানে কি? বেশি পলিউশন, এনভায়রনমেন্ট বেশি পলিউশন, এনভায়রনমেন্টটাকে কেউ, অর্থাৎ এনভায়রনমেন্ট রিলেটেড অর্থাৎ পলিউশন রিলেটেড যে কস্টটা, এটাকে কেউ গুরুত্বই দিচ্ছে না। ঠিক আছে, এটুকু বুঝে গেল? এখানে কোনো কারো কোশ্চেন আছে? হুম, আমরা এই ডায়াগ্রামটা থেকে না স্যার। বুঝতে পারছি না স্যার। আমরা এই ডায়াগ্রাম থেকে দেখার চেষ্টা করতেছি যে আসলে সোসাইটির মধ্যে ডেজারেবল আউটকাম হচ্ছে Q1 পরিমাণ, বাট এটাকে যখন প্রাইভেটে ছেড়ে দেওয়া হয় বা মনিটর করা হয় না, তখন এনভায়রনমেন্টকে পলিউশন করে তারা Q0 পরিমাণ প্রোডাকশন করতেছে। অর্থাৎ এখানে প্রোডাকশনের পরিমাণটা কি বেশি হয়ে যাইতেছে। এটা এই যে Q0 প্রোডাকশন পরিমাণ বেশি হইতেছে কারণ কি? এখানে এই যে এনভায়রনমেন্ট রিলেটেড যে পলিউশনের যে কস্টটা আছে, এই কস্টটাকে আমলে নেওয়া হচ্ছে না। আর কস্টটাকে যখন আমলে নেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয়, তখন সোসাইটিতে প্রোডাকশন বা সোসাইটিতে ডেজারেবল বা এফিশিয়েন্ট আউটকাম হচ্ছে Q1। এখন কথা হচ্ছে এই যে বাট এই যে Q0 থেকে Q1 পরিমাণ প্রোডাকশন, এটা কিভাবে নিয়ে আসা যায়? ইকোনমিতে প্রোডাকশন হচ্ছে Q0 পরিমাণ, বাট সোসাইটির জন্য ডেজারেবল প্রোডাকশন হচ্ছে Q1 পরিমাণ। তাহলে এই Q0 থেকে Q1 পরিমাণ প্রোডাকশন কিভাবে কমানো যায়? স্যার যদি গভর্নমেন্ট হস্তক্ষেপ করে সেক্ষেত্রে কমে যেতে গভর্নমেন্ট পারে। হস্তক্ষেপ করবে, কিভাবে করবে? হ্যাঁ, বিভিন্ন ফর্ম আছে এখন কারেকশন করার। হ্যাঁ, তো এগুলো আমরা নেক্সট দেখার চেষ্টা করব। বাট এখানে যদি নেগেটিভ এক্সটার্নালিটিস থাকে, এখান থেকে একটা মেসেজ, যদি নেগেটিভ এক্সটার্নালিটিস থাকে পরে, তাহলে ওই প্রোডাক্টটা কি হয়? ওভার প্রোডাকশন হয় ইকোনমিতে। এটা এখান থেকে ক্লিয়ার, তাই না? সোসাইটির ডেজারেবল প্রোডাকশন লেভেল হচ্ছে Q1, বাট প্রোডাকশন হচ্ছে কতটুকু? Q0 পরিমাণ। এটা কেন হইতেছে? কারণ এখানে কি আছে? একটা নেগেটিভ এক্সটার্নালিটিস আছে। সুতরাং যে ধরনের গুডস এন্ড স্যার সার্ভিস, এনভায়রনমেন্ট পলিউশনটাকে আমি নেগেটিভ এক্সটার্নালিটির মধ্যে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, মানে নেগেটিভ এক্সটার্নালিটিস হচ্ছে ওই ধরনের ঘটনা যেগুলো আমাদের নেগেটিভলি এফেক্ট করে। জি স্যার, সেটা বুঝতে পারছি স্যার। এখানে তো হচ্ছে ওই যে এনভায়রনমেন্ট যে পলিউশন হচ্ছে, ওইটাকেই তো আমি এখন নেগেটিভ এক্সটার্নালিটির মধ্যে, মানে ওইটাকে আমি নেগেটিভ এক্সটার্নালিটি বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এনভায়রনমেন্ট যেহেতু পলিউশন হইতেছে, তো এটার জন্য তো আমি নেগেটিভ এফেক্টেড। এই ঘটনার জন্য কি আমরা দায়ী? এনভায়রনমেন্টে এই যে এখন এই ধরনের ঘটনা ঘটতেছে বা শহরে যারা থাকতেছে, একজন রিক্সা পোলার
বা গ্রামের মধ্যেও দেখা যাচ্ছে এটার প্রভাবটা চলে আসে। তো একজন কৃষক কি এই পরিবেশ দূষণের জন্য দায়ী? তারা তো আরো না পরিবেশ স্যার। কন্ট্রিবিউট করতেছে, তারা সবজি উৎপাদন করতেছে, গাছ উৎপাদন করতেছে, তারা অক্সিজেন সাপ্লাই দিতেছে, বাট দেখা গেছে ক্ষেত্র বিশেষ তাদের উপরও এসে কি করতেছে, পরিবেশের যে বিপর্যয় প্রভাব এটা পড়তেছে। অথচ কৃষক কিন্তু দায়ী না, কিন্তু তার উপরও আসতে কি কারণে আসতেছে, একটা নেগেটিভ একটা এক্সটার্নালিটিস আসতেছে, একটা ব্যাড একটা ইম্প্যাক্ট তৈরি হইতেছে, অথচ সে এই ঘটনার জন্য দায়ী না। তো এই ধরনের ঘটনাগুলোকে আমরা বলবো কি, নেগেটিভ এক্সটার্নালিটিস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এগুলো দেখবো পরে, হ্যাঁ, কিভাবে এই Q0 থেকে Q1 পরিমাণ প্রোডাকশনে যাওয়া যায়, সোসাইটি ডেজারেবল আউটকাম। আর এই পাশ দিয়ে সাইডে কিছু নোট নিয়ে আছে, ইফ দেয়ার আর নো এক্সটার্নালিটিস P0 Q0 ইজ দ্য ইকুইলিব্রিয়াম। ওই যে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম যে কন্ডিশনটা বললাম, এখানে কোনো এক্সটার্নালিটিস ছিল না, বাট যেহেতু একটা নেগেটিভ এক্সটার্নালিটিস আছে, আর নেগেটিভ এক্সটার্নালিটিস থাকা মানে কি, কস্ট বেড়ে যাওয়া, সুতরাং কস্ট কার্ভটা এই রেড লাইন আপওয়ার্ড শিফট করে গেল। ঠিক আছে? এখন যেহেতু আপওয়ার্ড শিফট করে গেল, এখন এক্সটার্নালিটিস এর যে নেগেটিভ এক্সটার্নালিটিস যে কস্টটা, পলিউশনের কস্টটা অ্যাসাইন করে দেওয়া হয়েছে, সুতরাং কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেল। কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাওয়া মানে কি, সাপ্লাই কার্ভ আপে শিফট করে। যে আপে শিফট করার ফলে নিউ একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন হোল্ড করছে। ঠিক এই যে এই পয়েন্টটাতে যদি আসি, এটা হচ্ছে নিউ ইকুইলিব্রিয়াম, হ্যাঁ, এক্সটার্নালিটিস এর কস্টটা বা পলিউশনের কস্টটা ইনক্লুড করার পর তখন দেখা গেল প্রাইস কত হলো P1 আর প্রোডাকশন কত Q1 লেভেল। সোসাইটির জন্য ডেজারেবল আউটকাম হচ্ছে Q1, বাট ইকোনমিতে প্রোডাকশন হচ্ছে কত, Q0 পরিমাণ। তো এখানে ওভার প্রোডাকশন হইতেছে। তো নেগেটিভ এক্সটার্নালিটিস থাকলে পরে সোসাইটির যে ডেজারেবল আউটকাম তা থেকে বেশি প্রোডাকশন তৈরি হয়। ঠিক আছে? আমরা এগুলো রিমেডি, তো এই ধরনের সিচুয়েশন গুলো কিভাবে প্রোডাকশন কমানো যায় এগুলো দেখবো, হ্যাঁ, জানার চেষ্টা করবো। আচ্ছা, পজিটিভ এক্সটার্নালিটিস গুলো কি, দেয়ার আর পজিটিভ এক্সটার্নালিটিস দ্য মার্জিনাল সোশ্যাল বেনিফিট ডিফার ফ্রম দ্য মার্জিনাল প্রাইভেট বেনিফিট। ওই ধরনের এটার একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর মার্জিনাল সোশ্যাল বেনিফিট আচ্ছা, তা মার্জিনাল সোশ্যাল বেনিফিটটা হচ্ছে ঠিক একই রকম, ওই যে প্রাইভেট বেনিফিট প্লাস এক্সটার্নালিটির জন্য, পজিটিভ এক্সটার্নালিটির জন্য যে ধরনের বেনিফিট আছে, এই দুটাকে অ্যাড করা হলে সেটা হয়ে যাবে মার্জিনাল সোশ্যাল বেনিফিট। ঠিক আছে? তো নেগেটিভ এক্সটার্নালিটির ক্ষেত্রে কি ছিল, একটা কস্ট ছিল প্লাস পলিউশন রিলেটেড আরেকটা কস্ট ছিল। তো পজিটিভ এক্সটার্নালিটির ক্ষেত্রেও ঠিক একইভাবে একটা প্রাইভেট বেনিফিট থাকবে, তার প্লাস আরেকটা পজিটিভ এক্সটার্নালিটির জন্য একটা বেনিফিট থাকবে। তো এই দুইটা বেনিফিটকে একসাথে যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা পাবো সোশ্যাল বেনিফিট। তো এটাও ঠিক এরকম একটা গ্রাফ দেখার চেষ্টা করি, হ্যাঁ। এখন বলা হয়েছে বেনিফিটটা দেখানো হচ্ছে ডিমান্ড কার্ভ দিয়ে আমরা দেখার চেষ্টা করছি। তো হঠাৎ করে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল আমার ব্ল্যাক লাইন সাপ্লাই কার্ভ এবং D0 ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপ। তো এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা ছিল আমার, ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে আমার এই জায়গাতে, তখন প্রাইস ছিল মার্কেট প্রাইস P0 এবং কোয়ান্টিটি ছিল Q0। এখানে কোনো এক্সটার্নালিটিস নাই। ঠিক আছে? এই P0 প্রাইস এবং Q0 কোয়ান্টিটিতে কোনো ধরনের এক্সটার্নালিটিস নাই। এখন যদি পরে কোনো একটা প্রোডাক্টের পজিটিভ এক্সটার্নালিটিস থাকে, পজিটিভ এক্সটার্নালিটিস থাকার মানে কি, এর মানে হচ্ছে আমি কোন একটা প্রোডাক্টের জন্য, যেমন ওই যে এডুকেশনের জন্য বলা হয়েছে যে এডুকেশনের আমি একজন কোনো ইনভেস্ট করলাম না, বাট আমার পাশে একজন শিক্ষিত মানুষ থাকেন, তার কাছ থেকে বিভিন্ন সময় আমি অ্যাডভাইস নিতে যাই বিভিন্ন বিষয়ে, অথচ মানে ওইসব বিষয়গুলো আমার জানা নাই। এখন যার কাছ থেকে আমি অ্যাডভাইস নিতে যাই, সে কিন্তু পড়াশোনায় ইনভেস্ট করে বা পরিশ্রম করে কষ্ট করে সে পড়াশোনা করলো, বা তার কাছ থেকে এই যে সে এই যে পড়াশোনা যে অর্জন করলো, সে যে পড়াশোনা করলো বা ইনভেস্ট করলো, টাকা পয়সা গেল, সময় গেল, কষ্ট গেল, ওখানে কিন্তু আমার কোনো কন্ট্রিবিউশন ছিল না। আর ও পড়াশোনা করে একটা স্টেজে যাওয়ার পর ওর কাছ থেকে যে আমি সার্ভিসটা নিচ্ছি এটার জন্য কি করি না, কোনো পেমেন্ট করি না, বাট ওর কাছ থেকে কি করতেছি, আমি একটা বেনিফিট পাচ্ছি। তাহলে কি হলো, যে আমার এক্সট্রা কিছু বেনিফিট চলে আসতেছে না, এই বেনিফিটটার জন্য কি আমি কোনো কস্ট বিয়ার করতেছি? হুম। না না। স্যার। না স্যার। গুলো হলে পরে যেমন আমি কোনো কস্ট বিয়ার করলাম না, বাট কোনো ধরনের বেনিফিট নিয়ে নিচ্ছি। তো
এটা যেহেতু আমি এটা ছিল আমার প্রাইভেট, ওই যে আমার যতটুকু নলেজ ছিল এইটুকু দিয়ে আমি কোনো ডিসিশন আসলে যে কোনো একটা প্রোডাক্টের লেটসে ওটার প্রাইস হয়তো P0 আর কোয়ান্টিটি ছিল Q0। বাট এখন আমি যেহেতু এক্সট্রা কোনো কি পারতেছি, আরো কিছু কারো কাছ থেকে সাজেশন নিয়ে বেটার কোনো কিছু পাচ্ছি, সার্ভিস পাচ্ছি, সুতরাং কারো কাছে একজন শিক্ষিত মানুষদের কাছে যদি আমি কোনো কনসালটেন্সি নেই পরে, তাহলে আমার বেনিফিটটা বেড়ে যায়। অর্থাৎ ওর কাছ থেকে আমার আরো এক্সট্রা কিছু বেনিফিট পাই, এটার জন্য আমি কস্ট বিয়ার করি না। যেহেতু আমার বেনিফিট বেড়ে গেল সাজেশন নেওয়ার ফলে এডুকেটেড কোনো কারো ব্যক্তির কাছ থেকে, তাহলে আমার বেনিফিট যদি বেড়ে যায় তাহলে আমার কি করবে, ডিমান্ড কার্ভটা আপে শিফট করবে। ঠিক আছে, যদি কোনো পজিটিভ এক্সটার্নালিটিস থাকে, ওই যে যে ধরনের ঘটনা বললাম যে কস্ট আমি কোনো বিয়ার করলাম না, বাট আমার এক্সট্রা কিছু সুবিধা আসলো, তো বেনিফিট যদি বেড়ে যায় তখন ডিমান্ড কার্ভটা আপওয়ার্ড শিফট করে, দেন ডিমান্ড কার্ভ শিফট ফ্রম D0 টু D1। ঠিক আছে, এখন এই D0 কে বলা হচ্ছে মার্জিনাল প্রাইভেট বেনিফিট, আর D1 কে বলা হচ্ছে মার্জিনাল সোশ্যাল বেনিফিট। তাহলে মার্জিনাল সোশ্যাল বেনিফিটটা কি? মার্জিনাল সোশ্যাল বেনিফিটটা হচ্ছে প্রাইভেট বেনিফিট প্লাস পজিটিভ এক্সটার্নাল বেনিফিট। তাহলে মার্জিনাল বেনিফিটটা আসবে, মার্জিনাল বেনিফিট ইকুয়াল টু প্রাইভেট বেনিফিট প্লাস পজিটিভ এক্সটার্নাল বেনিফিট। ঠিক আছে, যেহেতু এক্সট্রা কিছু পজিটিভ এক্সটার্নালিটি বা এক্সট্রা পজিটিভ বেনিফিট চলে আসছে, সুতরাং আমার ডিমান্ড কার্ভটা আপে শিফট করে গেল। এখন ডিমান্ড কার্ভ যেহেতু আপে শিফট করে গেল, তো এখন নিউ ইকুইলিব্রিয়াম হচ্ছে যে এই পয়েন্টটাতে, তো নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমার প্রাইস হচ্ছে P1 আর কোয়ান্টিটি হচ্ছে Q1। Q1 বাট এখানে দেখা যাচ্ছে যে পজিটিভ এক্সটার্নালিটির ক্ষেত্রে মার্কেটে কতটুকু প্রোডাকশন হইতেছে, Q0 পরিমাণ, বা সোসাইটিতে ডেজারেবল আউটকাম কতটুকু, Q1 পরিমাণ। তাহলে এখানে এই যে Q0 থেকে Q1 পরিমাণ প্রোডাকশন কি থাকবে, কম থাকবে ইকোনমিতে, বা আন্ডার প্রোডাকশন থাকবে। তো পজিটিভ এক্সটার্নালিটির ক্ষেত্রে যে ধরনের গুডস এন্ড সার্ভিসের মধ্যে পজিটিভ এক্সটার্নালিটিস আছে, তো সেগুলা কি হয়, আন্ডার প্রোডাকশন থাকে সোসাইটির মধ্যে। তা আন্ডার প্রোডাকশন থাকলে কিভাবে প্রোডাকশন বাড়ানো যায়, এটার সলিউশন গুলা কি হতে পারে, তো এই রিলেটেড প্রবলেম আমরা নেক্সট দেখব। ঠিক আছে, তো এখান থেকে দুইটা বিষয় ক্লিয়ার, যখন নেগেটিভ এক্সটার্নালিটিস থাকে কোন একটা গুডস এন্ড সার্ভিসের, তখন সেখানে কি হয়, ওভার প্রোডাকশন হয়, আর যদি পরে পজিটিভ এক্সটার্নালিটিস থাকে তখন সোসাইটির মধ্যে ওই প্রোডাক্টস বা সার্ভিসটার আন্ডার প্রোডাকশন হয়। ঠিক আছে, এই যে এখানে পজিটিভ এক্সটার্নালিটির ক্ষেত্রে সোসাইটিতে প্রোডাকশন হচ্ছে Q0 পরিমাণ, বাট আমাদের এক্সপেক্টেড বা ডেজারেবল প্রোডাকশন লেভেল কত, Q1। সুতরাং Q0 টু Q1 পরিমাণ কি থাকলো, প্রোডাকশন ইকোনমিতে কম থাকলো, কম হচ্ছে। ঠিক আছে, তো এখন এই Q0 থেকে Q1 পরিমাণ কিভাবে প্রোডাকশন বাড়ানো যায়, এগুলো আমরা নেক্সটে দেখার চেষ্টা করব। ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার? এখান থেকে দুইটা মেসেজ ক্লিয়ার। এই মেসেজটা হচ্ছে যদি পরে কোনো কিছুতে কোনো প্রোডাক্টের নেগেটিভ এক্সটার্নালিটিস থাকে, তাহলে ওই প্রোডাক্টটা ইকোনমিতে ওভার প্রোডাকশন হয়, আর পজিটিভ এক্সটার্নালিটিস থাকলে আন্ডার প্রোডাকশন হয়। ঠিক আছে, জি স্যার। যেহেতু নেগেটিভ এক্সটার্নালিটিস এখানে ওভার প্রোডাকশন, তাহলে নেগেটিভ এক্সটার্নালিটিস এর সলিউশনটা কি হবে, কিভাবে প্রোডাকশনটা কমানো যায়। হ্যাঁ, আর পজিটিভ এক্সটার্নালিটিস থাকলে পরে এখানে সলিউশনটা কি, কিভাবে প্রোডাকশনটা বাড়ানো যায়। বাড়ানো যায়। আচ্ছা, তো এইগুলোর আমরা দেখি পলিসি এখন ইমপ্লিকেশন বা কিভাবে এই ধরনের সমস্যার সমাধান করা যায়। ঠিক আছে, এটুকু ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আর কোনো কোশ্চেন আছে বা কনফিউশন এতটুকু? আচ্ছা, তাহলে আমরা মুভ করি সামনে। আচ্ছা, মেথড অফ ডিলিং এক্সটার্নালিটিস। আচ্ছা, এক্সটার্নালিটিস যদি এরকম করে থাকে পরে, তো এগুলোর সমাধান কি হতে পারে? হ্যাঁ, একাধিক সমাধানের কথা বলা হচ্ছে। প্রথম বলা হচ্ছে ডাইরেক্ট রেগুলেশন। ডাইরেক্ট রেগুলেশনের মধ্যে এটা বলা হচ্ছে যদি পরে নেগেটিভ এক্সটার্নালিটিস থাকে, তাহলে সলিউশনটা কি করব আমরা, আমাদের লক্ষ্যটা কি, নেগেটিভ এক্সটার্নালিটিস থাকলে ওভার প্রোডাকশন হয়, এখান থেকে প্রোডাকশন কিছু কি করতে হইব, কমাইতে হইব। তো এখন কতটুকু কমাইতে হইব, এই কতটুকু পরিমাণ, এটা ফিক্সড করবে কে, করবেন অথরিটিকে, গভর্নমেন্ট। তাহলে সরকারকে প্রথম সিদ্ধান্ত নিতে হইব, বা তাদেরকে বিভিন্ন ফ্যাক্ট এন্ড ফিগার ডাটা দিয়ে এই সিদ্ধান্তে আসতে হইব যে তাদের নেগেটিভ এক্সটার্নালিটিস আছে কোনো একটা গুডসের ক্ষেত্রে, তো তাদের ওই প্রোডাকশনটাকে কমাইতে হইব। তো কতটুকু পরিমাণ কমাইতে হইব এটা তাদেরকে খুঁজে বাইর করতে হবে, দেন খুঁজে বাইর করে ওই পরিমাণ প্রোডাকশন ইকোনমিতে
কমিয়ে দেওয়া, অর্থাৎ ওইটুকু এমবার্গো বা নিষেধাজ্ঞা জারি করা যে এই পরিমাণের বেশি কি করতে পারবে না, ইকোনমিতে প্রোডাকশন করতে পারবে না। তো এটার নাম হচ্ছে ডাইরেক্ট রেগুলেশন। ঠিক আছে, ডাইরেক্ট রেগুলেশন একটা স্ট্র্যাটেজি নেগেটিভ এক্সটার্নালিটিস থাকলে পরে যে কিবা বা পজিটিভ এক্সটার্নালিটিস এর ক্ষেত্রেও, নেগেটিভ এক্সটার্নালিটিস এর ক্ষেত্রে থাকলে সরকার ওটাকে খুঁজে বাইর করবে যে কতটুকু ওভার প্রোডাকশন হয়েছে, যতটুকু ওভার প্রোডাকশন হয়েছে সেইটুকু পরিমাণ প্রোডাকশন কি করা, কমিয়ে দেওয়া। তো সরকার বিভিন্ন ভাবে ইন্ডাস্ট্রি বা ফার্ম ওনারদেরকে বলে দেয়া যে তোমরা সবাই মিলে এর চেয়ে বেশি কি করতে পারবে না, উৎপাদন করতে পারবে না, বা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসার জন্য একটা কোটা করে দিল, বা এমবার্গো বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করলো যে তার বেশি বাইরে থেকে প্রোডাকশন আসবে না বা ইম্পোর্ট হয়ে আসবে না, বা দেশীয় যদি দেশের ভিতরে যদি উৎপাদন হয় বলে দিল উৎপাদনকারীদের এর বেশি তোমরা প্রোডাকশন করতে পারবে না। এটা হচ্ছে ডাইরেক্ট রেগুলেশন। ঠিক পজিটিভ এক্সটার্নালিটির ক্ষেত্রেও এইরকম, সরকার ডিরেক্ট রেগুলেশনের ক্ষেত্রে বলতে পারে যে যেহেতু পজিটিভ এক্সটার্নালিটিস আছে, কম উৎপাদন হইতেছে, বেশি উৎপাদন করা দরকার। তো বিভিন্ন সময় যারা উৎপাদনকারী আছে তাদেরকে বসে বা সাবসিডি দিয়ে বলতে পারে তোমরা এই পরিমাণ বেশি উৎপাদন করো। এটা হচ্ছে একদম ডিরেক্ট রেগুলেশন। আচ্ছা, আরেকটা পলিসি হচ্ছে ইনসেনটিভ পলিসি। এটার মধ্যে হচ্ছে ট্যাক্স ট্যাক্স ইনসেনটিভ। ট্যাক্স ইনসেনটিভ বিষয়টা হচ্ছে এরকম, যদি নেগেটিভ এক্সটার্নালিটিস থাকে তাহলে সোসাইটির মধ্যে কি হইতেছে, ওভার প্রোডাকশন হইতেছে। কারণ ওভার প্রোডাকশন হলে গভর্নমেন্ট যদি ট্যাক্স ইম্পোজ করে ওই গুডসটার উপর, তাহলে কি হইব, প্রোডাকশন কমে যাইব না? ট্যাক্স দেওয়া মানে কি, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাওয়া না? জি স্যার। নেগেটিভ এক্সটার্নালিটিস থাকলে কি হয় ইকোনমিতে, কি প্রোডাকশনটা কি হয়, কম না বেশি হয়? বেশি হয়। বেশি হয়। যেহেতু প্রোডাকশন বেশি হয়ে গেছে তো এখন প্রোডাকশন কমাইতে হইব। তো একটা স্ট্র্যাটেজি হচ্ছে গভর্নমেন্ট কি করব, ওই প্রোডাক্টের উপর ট্যাক্স ইম্পোজ করে দিব। যেহেতু ওই প্রোডাক্টের উপর ট্যাক্স ইম্পোজ করা হয়েছে সুতরাং কস্ট অফ প্রোডাকশন কি করবে, বেড়ে যাবে। আর কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেলে প্রোডাকশন কমে যাবে। কমে যাবে। তো এটা একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ ঠিক আছে, নেগেটিভ এক্সটার্নালিটিস ক্ষেত্রে কি ঠিক আছে, ট্যাক্স ইনসেনটিভটা